এই নকশি পিঠার নামটা শুনলেই না মনের ভিতর কেমন যেন একটা ওনার জালটা প্রথম অবস্থায় একটু বাড়ানো থাকে, তারপর পিঠের বুদবুদ ভাবে আমি পিঠাগুলো রোদে শুকাবো, পড়ে যাওয়ার কোনো চান্স নেই। তারপর আমি বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। পাতা নিয়েছি আর এখন গুড়ির ভিতরে এটাকে ডুবিয়ে দেবো। ঝিকিমিকি পিঠাটা খেতে কিন্তু অনেক গেছি, যাতে এই পিঠাগুলো একেবারে সেফ থাকে। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের জন্য আজকে কিছু নকশি পিঠা বানাবো, তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমার কিছু শুকনো গুঁড়ি আছে, তো শুকনো গুঁড়ি দিয়ে পিঠা কেমন হবে ঠিক জানি না, তবে আজকে বানানোর চেষ্টা করছি, দেখি যদি ভালো হয় তো হলো। তবে আমি যতটুকু জানি যে শুকনো গুঁড়ি দিয়ে কিন্তু খুব ভালো পিঠা হয়। তবে যাই হোক, আজকে আমি শুকনো গুঁড়ি দিয়ে পিঠা বানাচ্ছি। এখানে পানির সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর পানির সাথে তেল দিয়ে দিলে পিঠার কাইটা অনেক ভালো হয়, একদম নরম হয়, সেজন্য একটু তেল দিয়ে দিলাম। পানিতে বলক চলে আসছে, এখন আমি চালের গুঁড়ি দিয়ে দেব। যেহেতু আজকে আমি শুকনো গুঁড়ি নিয়েছি, তাই একটু বেশিক্ষণ জাল দিয়ে কাইটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আর এমনিতেও কিন্তু পিঠার কাইটা খুব ভালো করে সিদ্ধ করতে হয়। এখন আমি দমে বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাও কিন্তু আমার একেবারে লোতে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে টকবক টকবক করছে, সিদ্ধ হচ্ছে খুব ভালো করে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়িটাকে ছড়িয়ে দেবো, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়। আপনারা অনেকেই হয়তো ঢাকা থেকে চলে গেছেন বাড়িতে ঈদ করার জন্য, কিন্তু আমি ঢাকাতেই রয়ে গেছি। এবারের ঈদটা যেহেতু আমি ঢাকাতেই করব, তাই পিঠার প্রিপারেশনটা নিয়েছি। তবে আমি কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারি না গাইস, সেটা আপনারা এর আগেও দেখেছেন কয়েকবার। তবে যাই হোক, লক্ষ্যর যক্ষর যাই বানাই না কেন, বানানোর চেষ্টা যে করছি এটাই অনেক বেশি। আপনাদের ভাইয়া যেহেতু প্রায় সপ্তাহে বাড়িতে যায়, সেজন্য ফোন করে বলেছি কিছু খেজুরের কাটা আর কিছু কাঁঠাল পাতা নিয়ে আসার জন্য। নকশি পিঠার জন্য কিন্তু খেজুরের কাটা অবশ্যই লাগে, খেজুরের কাটা ছাড়া নকশি পিঠা বানানো খুব বেশি কষ্টকর হয়ে যায়। তো এর আগের বছর আমি খেজুরের কাটা ছাড়াই নকশি পিঠা বানিয়েছিলাম। কুশি কাটার যে সুই থাকে, আপনারা চিনেন কিনা জানি না, কুশি কাটার সুই দিয়ে আমি নকশি পিঠা বানিয়েছিলাম। তবে এবার আমি সেই কাজটা করতে চাচ্ছি না, যেহেতু পিঠাই বানাতে হবে, সেজন্য আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট করে এগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে। এখানে কিছু কাঁঠাল পাতা আছে, তো এই কাঁঠাল পাতা এখন আমার যেহেতু আপাতত লাগছে না, তো এটা আমি সরিয়ে রাখলাম। আর এখান থেকে কয়েকটা কাটা নিব জাস্ট। তো এখান থেকে একদম মোটা যে কাটাগুলো, সেগুলো আমি নিব। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি, এখন মনে হচ্ছে যে খুব ভালোই সিদ্ধ হয়েছে। তো যাই হোক, এটাকে আমি এখন খুব ভালো করে পানির সাথে মিশিয়ে ফেলবো। এখন একটু নেড়েচেড়ে আবার একটু ঢেকে দেবো, যাতে বাড়তি পানিগুলো গুঁড়ির সাথে খুব ভালো করে মিশে যায়। মোট কথা, কাইটা হতে হবে একেবারে স্পঞ্জি টাইপের। খেজুরের কাটার গোড়ার সাইডটা আমি বটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, ডিজাইন করার জন্য, এইভাবে কাটলে খুব ভালো হয়। তবে আমি যেহেতু একটা ডিজাইনে সবগুলো পিঠা বানাবো, তো আমার মনে হয় না যে এই ডিজাইনটা আমার লাগবে। আমার দরকার হচ্ছে খেজুরের আগার সাইডটা যাতে একটু শক্ত থাকে, সেটাই আমার দরকার। আমি কিন্তু এই 3টা শলার বিছনা ঝাড় থেকে নিয়েছি। তো এটা কিন্তু খুবই পাতলা, বটি দিয়ে কাটা যায়। তো এখন আমি খুব সুন্দর করে কেটে নেব। এই যে খুব সুন্দর করে কেটে আমি একেবারে ধুয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি দাঁত কাটবো, পিঠার দাঁত কাটার জন্য আমার সব কিছু রেডি। মাত্র একটা ডিজাইনের পিঠা বানাবো, কারণ আমি আগেই বলেছি যে আমি খুব ভালো ডিজাইন পারি না। তবে এই পিঠার ডিজাইনটা আপনি যেভাবেই দেন না কেন, এই পিঠা খেতে কিন্তু ভীষণ স্বাদ। এই হাতলটা দিয়ে এখন আমি গরম কাইটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। একটু গরম থাকা অবস্থায় যদি কাইটাকে ময়ান করা হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এখন যেহেতু অনেক গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, তাই এই হাতলটা দিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করা যাবে। প্রতি বছর রমজান অথবা কোরবানির যেটাই বলো না কেন, সকালবেলা কিন্তু আমরা এই পিঠাটা খাই। আমরা সবাই এই পিঠাটা খুব পছন্দ করি, এটা আমাদের এলাকার ঐতিহ্য বলতে পারেন। তো যার কারণে আর কি এই পিঠাটা একটু কষ্ট করে হলেও বানাচ্ছি। এই যে দেখেন, কাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে স্পঞ্জি হয়েছে, কোথাও কোনো জায়গায় লেগে যাচ্ছে না, এত সুন্দর একটা কাই হয়েছে। পানিতে একটু সয়াবিন তেল দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা কাই হয়েছে। তো যাই হোক, এখন এটাকে একটা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এই যে ডাবল করে নিয়েছি আমি, এখন এটাকে ঢেকে রাখবো যাতে উপর দিক দিয়ে শক্ত না হয়ে যায়। পিঠা বানাতে বানাতে দেখা যায় যে উপর সাইডটা খুব শক্ত হয়ে যায়, সেজন্য এইভাবে ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে খুব সুন্দর থাকে। তো পিঠা কাই করার পালা শেষ, এখন আমি পিঠা বানাবো। তেল ছাড়া নকশি পিঠা বানানো কোনোভাবেই সম্ভব না, নকশি পিঠা বানাতে গেলে তেল অবশ্যই লাগবে। আমি কিন্তু খুব বড় বড় পিঠা বানাবো না, একেবারে ছোট ছোট পিঠা বানাবো,
তো ছোট পিঠার জন্য অল্প একটু কাই নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল একটা শেপ দিয়ে নিয়েছি, যাতে কোনো সাইড দিয়ে কোনো ফাটা অংশ না থাকে। ফাটা থাকলে আসলে পিঠাগুলো সুন্দর হবে না। এই যে দেখেন খুব সুন্দর গোল হয়েছে না। এখন এটার উপরে একটু তেল ব্রাশ করে তারপর একটু বেলে নিব। মানে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। নকশি পিঠার স্বাদ ডিপেন্ড করে আপনার কাইয়ের উপর। আপনার কাই যত সুন্দর হবে নকশি পিঠা খেতে তত ভালো লাগবে, মানে সফট হবে, নরম হবে। আর কাইটা যদি আপনি ভালো করে না বানাতে পারেন তাহলে কিন্তু পিঠা অনেক শক্ত হবে, সেটা দাঁত দিয়েও ভাঙতে পারবেন না। দাঁত দিয়ে ভাঙা তো দূরের কথা, পাটাপোতা দিয়েও দেখবেন ভাঙতে পারবেন না, এরকম অবস্থা হবে। সেজন্য কাইটাকে কিন্তু আমি অনেক যত্ন করে অনেক ঢং করে প্রস্তুত করেছি, যাতে পিঠাগুলো খুব সুন্দর হয়। তো এখন আমি লক্কর ঝক্কর যাই বানাই না কেন, তারপরও দেখবেন যে পিঠাগুলো অনেক নরম হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন পিঠার যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা শেপ দিয়ে আমি সবগুলো পিঠা বানাবো। তো কী করবো আর বলেন, আমি যেহেতু এই শেপটাই পারি, তো এখন যদি আমি মানে অন্য ডিজাইন দিয়ে পিঠা বানাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ একা হাতে যেহেতু বানাচ্ছি তাই একটা ডিজাইন দিয়েই বানাচ্ছি। গ্রামগঞ্জে দেখবেন যে এই পিঠা কিন্তু সবাই মিলে খুব সুন্দর করে বসে বসে বানায়, কিন্তু আমি তো ঢাকায় একা বসে বসে বানাচ্ছি। তো যার কারণে আমি একটা ডিজাইন দিয়েছি, যেহেতু আমি পারি না তো কি করবো আর বলেন, একটা ডিজাইন দিয়ে বানাচ্ছি। আপনারা যারা আমার মতো এই পিঠাটা খেতে খুব ভালোবাসেন কিন্তু বানাতে পারছেন না, তারা কিন্তু আমার মতো এইভাবে সহজ করে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। আর বিশ্বাস করেন, পিঠা যেমনই দেখতে হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবারে ঈদে বাড়ি যাচ্ছি না, তার একটাই কারণ, আমার ছেলের এক্সাম। তো ঈদের পরপরই কিন্তু আমার ছেলের এক্সাম চলবে, যার কারণে এবার বাড়িতে যাওয়ার কোনো প্রিপারেশন নেই। যদিও আমার শ্বশুরবাড়িটা খুব বেশি দূরে নয়, মাত্র 1.5 ঘন্টা লাগে যেতে। তো কী আর করা, জার্নি করতে একেবারেই মন চাচ্ছিল না, যার কারণে যাওয়া হয়নি। আর শ্বশুরবাড়িতে যদি শাশুড়ি না থাকে তাহলে আসলে বাড়িতে যাওয়ার কোনো মুড থাকে না। তো যাই হোক, তারপর কিন্তু আমরা প্রতি বছরই যাই, বাড়িতে গিয়ে ঈদ করি। সবাই মিলে একসাথে ঈদ করার মজাই কিন্তু আলাদা। তবে আপনাদের ভাইয়া আমাদের সাথে ঈদ করতে পারবে না, সে বাড়িতেই ঈদ করবে, কারণ সে সবসময় বাড়িতে যেহেতু ঈদ করে এসেছে এই পর্যন্ত, তো বাড়িতেই সে ঈদ করবে। খেজুরের কাঁটা দিয়ে পিঠাগুলো বানাচ্ছি বলে খুব সহজ করেই কিন্তু আমি পিঠা বানাতে পারছি। এখন পর্যন্ত প্রায় 18টার মতো পিঠা বানিয়ে ফেলেছি। যেহেতু ছোটো ছোটো পিঠা তাই বানাতে খুব কষ্ট হচ্ছে না, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারছি। গাইস দেখেন, পিঠাগুলো কিন্তু একেবারে বকুল ফুলের মতো লাগছে দেখতে, তাই না? এইভাবে পিঠা বানালে সহজ করে পিঠা বানানো যায়, খেতেও অনেক ভালো লাগে, আর একা হাতে অনেকগুলো বানানো যায়। তবে বিশ্বাস করেন বা নাই করেন, আমার কাছে কিন্তু এই ছোটো ছোটো পিঠাগুলোই দেখতে অনেক ভালো লাগে, আবার খেতেও অনেক ভালো লাগে। আমার কাছে আসলে ভালো লাগে। বানাতে বানাতে প্রায় অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, 23টার মতো পিঠা হয়েছে। তো যাই হোক, আজকে আর বানাবো না, এই কয়েকটাই হয়ে যাবে আমাদের। তো যাই হোক, লক্কর ঝক্কর হলেও পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এই যে দেখেন, সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে তারপর রোদে শুকিয়ে নিব। তবে তার আগে আমি একটু সেওই পিঠা বানাবো। ঈদের দিন সেওই পিঠা খেতে না পারলে আসলে ভালো লাগে না, যার কারণে এখন আমি সেওই পিঠা বানাবো। আর সেওই পিঠার জন্য আমি এখানে কাই করে নিয়েছি। সেওই পিঠা অনেকে ঈদের আগের দিন রাতের বেলা বানায়, কিন্তু আমি তার আগেই বানিয়ে নিচ্ছি, কারণ ঈদের আগের দিন আমি হাতে মেহেদি লাগাবো। মানে আমি ঈদের আগের দিনটা একটু ফ্রি থাকতে চাচ্ছি। এই যে দেখেন, এরকম সাপের মতো করে প্রত্যেকটা লেসি আমি বানিয়ে নিব। এভাবে সাপের মতো লেসি কাটলে কিন্তু পিঠাগুলো হাত দিয়ে ভাঙতে খুব সহজ হয়, আর খুব দ্রুত কিন্তু বানানো যায় সেওই পিঠাগুলো। হাতের তৈরি এই সেওই পিঠা অথবা সেমাই পিঠা যেটাই বলেন না কেন, এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য একটু কষ্ট করে হলেও বানাচ্ছি। আমার কাছে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে সেওই পিঠা বানাতে খুব ভালো লাগে, আর এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা চপিং বোর্ড নিয়েছি, আর এই চপিং বোর্ডটা কিন্তু একটু খসখসে খসখসে থাকার কারণে আসলে আমার সেমাই পিঠাগুলো বানাতে খুব সহজ হচ্ছে। এই পিঠাগুলোর উপরে আমি হালকা একটু গুঁড়ি ছড়িয়ে দিয়েছি, আর যার কারণে একটু ঝরঝরে হয়েছে। এখন এই সেমাই পিঠাগুলো আমি রোদে শুকিয়ে একদম টন টন করে নেব। যেহেতু ঈদের দিন রান্না করব, সেজন্য একটু শুকিয়ে রাখলে ভালো হয়। গাইস, একটা নয় দুটা নয়, 23টা পিঠা বানিয়েছি আমি একা হাতে। তো এগুলো সবগুলোই এখন আমাকে খুব ভালো করে ভেজে তারপর রোদে শুকাতে হবে। এই পিঠাগুলো তেল দিয়ে ভেজে রোদে শুকানোর পর আবারও কিন্তু তেল দিয়ে ভেজে তারপর গুড়ের শিরায় দিতে হবে। তো এখন প্রথম অবস্থায় কিন্তু আমি পিঠাটাকে একটু কড়কড়ে করে ভেজে নেব, কারণ প্রথম অবস্থায় যদি পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা না হয় তাহলে পরবর্তীতে কিন্তু পিঠাগুলো খেয়ে কোনো মজা পাওয়া যাবে না।
পিঠার এরকম বুদবুদ দেখে আপনারা হয়তো ধারণা করতে পারেন যে আমি চুলার জালটা একেবারে বাড়িয়ে দিয়েছি। আসলে তেমন কিছুই না, চুলার জালটা প্রথম অবস্থায় একটু বাড়ানো থাকে, তারপর পিঠার বুদবুদ ভাবটা যখন একটু কমে যায় তখন আমি চুলার আঁচটাও কিন্তু কমিয়ে দিই। কারণ একদম অল্প আঁচে পিঠাগুলো বানালে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যদি চুলার আঁচটা একদম বাড়তি থাকে তাহলে দেখা যায় যে উপর থেকে লাল ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই থেকে যায়। এই 23টা পিঠা ভাজতে আমার কিন্তু প্রায় 45 মিনিট সময় লেগেছে। এখন বুঝতেই পারছেন যে কী পরিমাণের সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারবো না, কারণ আমি অনেক কষ্ট করে পিঠাগুলো বানিয়েছি। তবে পিঠাগুলো দেখতেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মুচমুচে হয়েছে। এই নকশি পিঠার নামটা শুনলেই না মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এর নামটা যেমন সুন্দর, দেখতেও তেমনি সুন্দর, আর খেতেও একেবারে দারুণ স্বাদ। এই নকশি পিঠাগুলো যদিও আমি একেবারে লক্কর ঝক্কর করে বানিয়েছি, তারপরও কিন্তু একেবারে দেখতে মন্দ হয়নি, তাই না? আর মাত্র 3টা নকশি পিঠা চুলায় আছে, তো এগুলো ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলো নিয়ে সোজা ছাদে চলে যাব। তো সেমাই পিঠাগুলো আমি কিভাবে রোদে দিব সেটা ভাবতে ভাবতে পরে ডিসাইড করলাম যে ঝুড়ির উপর 2টা পেপার বিছিয়ে আমি পিঠাগুলো রোদে শুকাবো। যদিও পিঠাগুলো ঝুড়ির ফাঁক ফোকর দিয়ে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, তারপর আমি 2টা পেপার বিছিয়ে নিয়েছি, কারণ উপরে কিছু গুঁড়ি ছিল সেজন্য। সেমাই পিঠাগুলো রোদে দেওয়ার জন্য আমার একদম রেডি। সবগুলো নকশি পিঠা ভাজা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো নিয়ে আমি সোজা ছাদে চলে যাব। এই পিঠাগুলো ছাদে দিয়ে এসে তারপর বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। তো চলেন যাই আমার সাথে ছাদে। ছাদে এসে দেখতে পারলাম রোদের যে কী পরিমাণের তাপ, মানে এই রোদে আমার পিঠা একেবারে শুকিয়ে কটকটা হয়ে যাবে। এই রোদে আমার দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছে হচ্ছে না গাইস। এখন আমি পাতার পিঠাগুলো বানিয়ে নেব, যেহেতু হাতে একেবারেই সময় নেই, আর মাত্র 2 ঘন্টা সময় আছে। তো এই 2 ঘন্টার ভিতরে আমার পিঠাগুলো বানিয়ে শেষ করতে হবে। পাতার পিঠা বানানোর জন্য কিন্তু গুঁড়িটাকে একেবারে সফট করে ময়ান করতে হবে। তো এখন গুঁড়িতে আমি স্বাদ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে মেখে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আজকে যেহেতু আমার খুব বেশি সময় নাই, যদি খুব বেশি সময় থাকতো তাহলে আমি ঘন্টাখানেক রেখে দিতাম। আর গুঁড়িতে দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা আমি একেবারে কম রেখেছি, কারণ পাতার পিঠা বানানোর জন্য কিন্তু পানির পরিমাণটা বুঝে শুনেই দিতে হয়। সেজন্য এখন আমি পানির পরিমাণটা অল্প দিয়েছি। এখন এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। পাতার উপর গুঁড়ির গোলা দিয়ে স্টিম করার জন্য এখন আমি স্টিমারটা এখানে বসিয়ে দিয়েছি। পানি কিন্তু এখনও গরম হয়নি, এই যে দেখেন পানি গরম হলে কিন্তু উপর দিয়ে ধোঁয়া উঠবে। তো এখন এটা গরম হতে থাক। আর এদিকে গুঁড়িটা আমার মোটামুটি ভেজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর যেই পাতা দিয়ে পিঠাগুলো বানানো হবে এই সেই পাতা কাঁঠাল পাতা, আপনাদের ভাইয়াকে দিয়ে গ্রাম থেকে আনিয়েছি। তো এই পাতাগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব, কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব এই পাতাগুলোকে, কারণ পাতার গায়ে অনেক ময়লা থাকে গাইস। সেজন্য পাতাগুলোকে এখন আমি খুব ভালো করে একদম কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব।
এখন আমি যেটা করব, গুঁড়িগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু পাতার পিঠা বানাতে হলে খুবই মসৃণ গোলা লাগে, যার কারণে আমি এখন ব্লেন্ড করে নেব যাতে গুঁড়িগুলো একেবারে সফট হয়। আর আমি যতটুকু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু পানি গুঁড়ি খেয়েছে, যেহেতু আমি মাত্র আধা ঘন্টা ভিজিয়েছি। যদি অনেকটা সময় নিয়ে ভিজাতাম তাহলে হয়তো সবটা পানি খেয়ে ফেলতো। তো যাই হোক, আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। গুঁড়িটা ব্লেন্ড করার পর কিন্তু গুঁড়িটা খুবই সফট হয়েছে। আর এখন আমি একটা পাতা দিয়ে পরীক্ষা করে নিব যে আমার গুঁড়িটা কতটুকু রেডি আছে। আমরা চিতই পিঠার গোলাটা যেভাবে করি ঠিক সেইভাবেই কিন্তু পাতার পিঠার গোলাটাও করতে হয়। আর এই গোলাটা দিয়ে কিন্তু আপনি ঝিকিমিকি পিঠাও বানাতে পারবেন খুব সুন্দরভাবে। তবে ঝিকিমিকি পিঠা বানানোর জন্য কিন্তু গোলাটাকে অবশ্যই 2 ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পানিটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। আমি এখান থেকে একটা ধোয়া পাতা নিয়েছি আর এখন গুঁড়ির ভিতরে এটাকে ডুবিয়ে দেব। তো ডুবানোর পর দেখতেই পাচ্ছেন যে অনেকটা গুঁড়ি এখানে রয়ে গেছে। তো বাড়তি গুঁড়িটুকু ফেলে দিয়ে তারপর এইভাবে বসিয়ে দিতে হবে স্টিমারে। খুব বেশি ভারী করা যাবে না, সবগুলো সাইড যেন সমানভাবে হয় সেইভাবেই আমি রেখে তারপর পিঠাগুলো বানাচ্ছি। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু খুবই সহজ, দেওয়ার সাথে সাথেই আপনার হয়ে যায়। তো আমার কিন্তু এই পিঠাগুলো বানাতে খুব বেশি একটা সময় লাগবে না মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি একেবারে সাদা রঙের পিঠা বানাচ্ছি, কারণ রঙিন পিঠা আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে। তো দেখতে সুন্দর লাগে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় রং করা থাকলে সেই পিঠাগুলো খাওয়ার স্বাদ তেমন একটা আসে না। সেজন্য আমি সবগুলো পিঠাই সাদা রেখেছি। তবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রং দিয়ে পিঠাগুলো বানাতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। গত বছর কিন্তু আমি শিরিষ পিঠা আর ঝিকিমিকি পিঠা বানিয়েছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তবে এই বছর ঝিকিমিকি আর শিরিষ পিঠাটা আমি বাদ দিয়েছি। ঝিকিমিকি পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে শিরিষ পিঠা আমার কাছে একেবারেই ভালো লাগে না, যার কারণে শিরিষ পিঠাটা আমি এবছর বানাচ্ছি না। আর ঝিকিমিকি পিঠাটা বানাতাম, কিন্তু সময়ের অভাবে আসলে ঝিকিমিকি পিঠাটা বানানো হচ্ছে না। বোঝেনি তো, রোজার মাস প্রচুর কাজকর্ম করতে হয়, ইবাদত বন্দেগি করতে হয়, তার উপর আলাদা করে পিঠা বানাচ্ছি, এটাই আসলে অনেক কিছু। তবে আমি মনে করি খাওয়ার জন্য এতগুলো পিঠার আইটেম করে কোনো লাভ নেই, একটা বা দুইটা আইটেম হলেই আমার মনে হয় যে হয়ে যায়। পিঠাগুলো আমার প্রায় বানানো হয়ে গেছে, এখন আর কয়েকটা পিঠা আছে, সেগুলো উঠিয়ে তারপর আমি একটু রোদে শুকিয়ে নেব। রোদে না শুকালে কিন্তু পাতা থেকে একটা পিঠা উঠবে না, তো সেজন্য আমার খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। পিঠাগুলো বানানোর পর 3 ঘন্টার মতো বাতাসে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখেন, এখন পাতা থেকে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসছে। গত বছর ঈদে যখন আমি পিঠাগুলো বানিয়েছিলাম গাইস, তখন আমার ছেলেমেয়েরা পাতার পিঠা আর নকশি পিঠা ছাড়া আর কোনো পিঠা ধরেও নাই, ছুঁয়েও নাই। সেজন্য এবছর আমি মাত্র 2টা পিঠাই বানিয়েছি, নকশি পিঠা আর পাতার পিঠা। আর সেমাই পিঠা, এটা আমার খুবই পছন্দের একটা পিঠা। শুধু আমার পছন্দের বললে আসলে ভুল হবে, আপনাদের ভাইয়া কিন্তু সেমাই পিঠাটা খুব বেশি পছন্দ করে, যার কারণে আমি সেমাই পিঠাটা রেখেছি। এই যে দেখেন, শুকানোর পর কত সুন্দরভাবে উঠে এসেছে। এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রোদে শুকাতে হবে, না শুকালে কিন্তু একটা পিঠাও ফুলবে না। একটা সাইড শুকনা থাকলেও আরেকটা সাইড কিন্তু একদম কাঁচা রয়ে গেছে, যার কারণে এই পিঠাগুলো অনেক ভালো করে শুকাতে হবে। এই যে দেখেন, এটা তো একেবারেই নরম, ঝুলঝুল করছে। পিঠাগুলো আমি ছাদে দিয়েছিলাম গাইস, কিন্তু সেখান থেকে আমার 2টা পিঠা একেবারে গায়েব হয়ে গেছে, যার কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। আমার বেলকনিতে এভাবে আমি একটা নেটের ব্যাগ দিয়ে ঝুলিয়ে রেখেছি, যাতে এই পিঠাগুলো একেবারে সেফ থাকে আর আমার এখান থেকে বারবার সরাতে না হয়। আপনারা চাইলে কিন্তু বেলকনিতে এভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, এটা কিন্তু খুবই উপকারী একটা পদ্ধতি। তো যাই হোক, এই বছর আমি 2টা পিঠাই বানিয়েছি, পাতার পিঠা আর নকশি পিঠা। ব্যাস, এই 2টা পিঠা হলেই কিন্তু আমার এই ঈদটা চলে যাবে। এখন আর মাত্র 4 দিন আছে ঈদের বাকি। তো এই 4 দিনের ভিতরে আমার এই পিঠাগুলো শুকিয়ে একেবারে টনটনা করতে হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো ঈদের ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।